বন্ধুরা, একটা প্রশ্ন আমাদের বারবার তাড়িয়ে বেড়ায়। পাকিস্তান কি এর চেয়েও নিচে নামতে পারে? যখনই মনে হয় যে একটা রাষ্ট্র হয়তো আর কতটা নিচে নামবে, তখনই তারা আমাদের ভুল প্রমাণ করে। আজ সারা বিশ্বের সামনে একটাই প্রশ্ন: যুদ্ধ কি এতটাই অন্ধ হতে পারে যে তা একটা হাসপাতালকেও রেহাই দেয় না? যেখানে চিকিৎসাধীন রোগীরা মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানে আকাশ থেকে বোমা ফেলে তাদের শরীর ঝাঁঝরা করে দেওয়া, এটাকে কি আমরা শুধুই যুদ্ধ বলবো, নাকি এটা মানবিকতার চূড়ান্ত মৃত্যু? বন্ধুরা, কল্পনা করুন ইফতারের ঠিক পরের মুহূর্ত। সারাদিন উপবাসের পর পবিত্র রমজান মাসে মানুষ যখন একটু শান্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই আকাশ চিরে নেমে এলো মৃত্যু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হামলা কোনো যুদ্ধক্ষেত্রে নয়, সরাসরি একটা 2000 বেডের হসপিটালের উপর, যেখানে ভর্তি ছিলেন কয়েকশো অসহায় মানুষ। বন্ধুরা, স্ক্রিনে এই হেডলাইনটা একবার ভালো করে দেখুন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্জিয়ান সরাসরি দাবি করছে যে পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকে নিহতের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। আজ পাকিস্তানের এই কাজকে খোদ তালিবান সরকার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তকমা দিয়েছে। কিন্তু পাকিস্তান কেন হঠাৎ এই দুঃসাহস দেখালো? রমজানের পবিত্র মাসে যখন মানুষ উৎসবের মেজাজে থাকে, তখন কেন তারা আকাশ চিরে মৃত্যু নামিয়ে আনলো? আর কেনই বা আফগানিস্তান পাল্টা হামলা চালালো পাকিস্তানের খোদ সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে? আজ পর্দাফাশ হবে সেই সব গোপন ভূ রাজনৈতিক চালের। ঘটনাটি ঘটে 16ই মার্চ 2026। সময়টা ছিল রাত ঠিক 9টার দিকে। উত্তর কাবুল এলাকায় অবস্থিত একটি ড্রাগ ডিঅ্যাডিকশন হাসপাতাল, যা মূলত মাদকাসক্তদের সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছিল। সেখানে যখন রোগীরা এবং হাসপাতালের কর্মীরা ইফতার সেরে রাতের প্রার্থনার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে যমদূত। পাকিস্তানের F-16 বা JF-17 থান্ডার যুদ্ধবিমান থেকে ছোড়া একের পর এক মিসাইল সরাসরি আঘাত হানে এই হাসপাতালের উপর। আপনারা স্ক্রিনে দ্য হিন্দুর এই ভয়াবহ রিপোর্টটি দেখতে পাচ্ছেন। হেডলাইনটি ভালো করে পড়ুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে পাকিস্তানের এই অতর্কিত এয়ার স্ট্রাইক বা এরিয়াল বোম্বার্ডমেন্টে শুধু যে মানুষ মারা গেছেন তা নয়, পুরো হাসপাতালের পরিকাঠামো মাটির সাথে মিশে গেছে। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, একটি ইসলামিক রাষ্ট্র নিজেদের ইসলামের রক্ষাকর্তা বলে যারা দাবি করে, অথচ সেই দেশই পবিত্র রমজান মাসের সন্ধ্যায় অন্য একটি প্রতিবেশী ইসলামিক দেশের হাসপাতালে হামলা চালাচ্ছে। এই বৈপরীত্যই বলে দেয় পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা কোন পর্যায়ে পৌঁছেছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে এটি কোনোভাবেই কোনো ভুল বা কোলাটারাল ড্যামেজ ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত জেনোসাইড বা গণহত্যা। কারণ গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই হাসপাতালে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা কোনো সশস্ত্র জঙ্গি ছিল না। সেখানে ছিল কেবল কয়েকশো অসহায় রোগী এবং সেবিকা। এই হামলা আসলে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর এক চরম আঘাত। এর ফলে একদিকে যেমন কয়েকশো প্রাণ অকালে ঝরে গেল, অন্যদিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে যেটুকু কূটনৈতিক সম্পর্কের আশা ছিল তাও কার্যত শেষ হয়ে গেল। পাকিস্তান কি তবে নিজের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে তো এখন আফগানিস্তানের নিরীহ মানুষদের টার্গেট করছে? এই প্রশ্নটাই এখন সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর মনে দানা বাঁধছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেন এই কাজ করলো? এর জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। পাকিস্তান গত 20-30 বছর ধরে আফগানিস্তানে যে স্ট্র্যাটেজিক ডেপ পলিসি ব্যবহার করে এসেছে, আজ সেটাই তাদের গলার কাটা হয়ে বিঁধছে। 1947 সাল থেকে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত নিয়ে বিবাদ, যেটাকে আমরা ডুরান্ড লাইন বলি। আফগানিস্তানের কোনো সরকারই আজ পর্যন্ত এই সীমানাকে মেনে নেয়নি। পাকিস্তান ভেবেছিল যে তালিবান ক্ষমতায় এলে তারা পাকিস্তানের কথা শুনবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তালিবান এখন নিজের দেশের সার্বভৌমত্ব বা সভারেনিটি রক্ষা করতে মরিয়া। আর এর মধ্যে ঢুকে পড়েছে টিটিপি, অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান। পাকিস্তান দাবি করে যে টিটিপি জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে, আর এই অজুহাতেই পাকিস্তান এবার সরাসরি কাবুলে হামলা চালিয়েছে। আফগানিস্তান কিন্তু এই অন্যায় আচরণের সামনে চুপ করে বসে থাকেনি। আপনারা হয়তো ভাবছেন, তালিবানের কাছে তো আধুনিক কোনো 4th বা 5th জেনারেশন ফাইটার জেট নেই, তাহলে তারা পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের মোকাবিলা কিভাবে করবে?
বন্ধুরা, এখানেই আজকের ভূ রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট। আপনারা স্ক্রিনে ডিডি নিউজের এই চাঞ্চল্যকর রিপোর্টটি দেখুন। হেডলাইনটি স্পষ্ট বলছে, আফগানিস্তান সরাসরি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত এলাকা, সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে। বন্ধুরা, রাওয়ালপিন্ডি মানে হলো পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে স্বয়ং পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং আইএসআই এর শীর্ষকর্তারা অবস্থান করেন। তালিবান প্রমাণ করে দিল যে আধুনিক যুদ্ধবিমান না থাকলেও সস্তায় তৈরি ড্রোন দিয়ে শত্রুর ড্রয়িং রুমে ঢুকে আঘাত করা সম্ভব। এখানে সবচেয়ে লক্ষ্য করার মতো এবং হাস্যকর বিষয়টি হলো পাকিস্তানের আকাশসীমা বা এয়ার ডিফেন্স। পাকিস্তান তাদের আকাশ রক্ষা করার জন্য চীনের থেকে কয়েক বিলিয়ন ডলার খরচ করে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল। তাদের দাবি ছিল এই সিস্টেম নাকি দুনিয়ার যে কোনো মিসাইল বা ড্রোনকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। কিন্তু বাস্তবতা কি? মনে আছে গত বছর যখন ভারতের একটি মিসাইল ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিল, তখন এই চীনা সিস্টেমটি পুরোপুরি ফেল করেছিল। পাকিস্তান টেরই পায়নি যে তাদের আকাশে কি উড়ছে। এবারও কিন্তু সেই একই কলঙ্কজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আফগান ড্রোনগুলো যখন পাকিস্তানের হাই সিকিউরিটি এয়ার স্পেসে ঢুকে পড়ল, তখন সেগুলোকে মাঝ আকাশে শনাক্ত করতেই পাকিস্তানের নাভিশ্বাস উঠে গেল। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রাওয়ালপিন্ডির আকাশ জুড়ে আফগান ড্রোনগুলো রাজকীয় ভঙ্গিতে উঠছে, আর নিচে সাধারণ মানুষ আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছে। ট্র্যাজেডি হলো, ড্রোনগুলো মারার জন্য পাকিস্তান যখন পাল্টা ফায়ারিং শুরু করলো, তখন সেই ড্রোনগুলো ধ্বংস হওয়ার বদলে উল্টে পাকিস্তানের জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে আছড়ে পড়ল। অর্থাৎ চীনা প্রযুক্তির উপর ভরসা করে পাকিস্তান এখন নিজের দেশেই সেলফ গোল খাচ্ছে। এটি কেবল পাকিস্তানের সামরিক ব্যর্থতা নয়, এটা চীনা অস্ত্রের বিশ্বস্ততার উপর এক বিরাট প্রশ্নচিহ্ন। এই ঘটনার পর আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা আর চুপ থাকেননি। আমরা জানি আফগান ক্রিকেটাররা কতটা জনপ্রিয় এবং তারা সারা বিশ্বে আফগানিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইন্ডিয়া টুডের এই আর্টিকেলে আপনারা দেখতে পাচ্ছেন রশিদ খান এবং মোহাম্মদ নবীর বক্তব্য। রশিদ খান সরাসরি আন্তর্জাতিক মহলকে প্রশ্ন করেছেন, এই কি মানবতা? মোহাম্মদ নবী তো পাকিস্তানের এই কাজকে ইসরায়েলের গাজা হামলার সাথে তুলনা করেছেন। বন্ধুরা, এই তুলনাটা পাকিস্তানের জন্য অত্যন্ত অপমানজনক, কারণ পাকিস্তান সবসময় নিজেকে গাজার রক্ষাকর্তা হিসেবে প্রচার করে, অথচ এখন তাদেরই নাম দেওয়া হয়েছে জায়নিস্ট রিজিম। এমনকি আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই থেকে শুরু করে বর্তমান তালিবান প্রশাসন সবাই এক সুরে কথা বলছে। এটাই প্রমাণ করে যে পাকিস্তানের এই ভুল পদক্ষেপ পুরো আফগান জাতিকে একজোট করে দিয়েছে। এবার আসি আসল ইনসাইড স্টোরিতে, যা হয়তো কোনো মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলবে না। প্রশ্ন হলো, যে তালিবানকে পাকিস্তান একসময় নিজেদের অ্যাসেট মনে করত, সেই পাকিস্তানের সাথে তালিবানের সম্পর্ক এখন আদায় কাজ করায় কেন? কেন পাকিস্তান হঠাৎ করে নিজের প্রতিবেশী এবং একসময়ের বন্ধু রাষ্ট্রকে চরম শত্রু বানিয়ে ফেলল? অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি আসলে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের একটি বিপজ্জনক রাজনৈতিক চাল। বন্ধুরা, পাকিস্তান এখন এক ভয়াবহ ইকোনমিক মেল্টডাউন বা আর্থিক সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। দেশের ভেতর গৃহযুদ্ধের পরিস্থিতি, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, আর আন্তর্জাতিক স্তরে তারা আজ কার্যত একাকী। পাকিস্তান এখন না পারছে তাদের পুরনো বন্ধু সৌদি আরবকে পুরোপুরি সন্তুষ্ট করতে, না পারছে প্রতিবেশী দেশ ইরানের সাথে হওয়া সীমান্ত সংঘাত সামলাতে। সবচেয়ে মজার বিষয় হলো, পাকিস্তান এই মুহূর্তে কোনো বড় আঞ্চলিক যুদ্ধে সরাসরি জড়াতে চায় না, কারণ যুদ্ধ করার মতো টাকা তাদের কোষাগারে নেই। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব যখন পাকিস্তানের সামরিক সাহায্য চাইছে, তখন সরাসরি না বলাও তাদের পক্ষে সম্ভব নয়। তাই আসিম মুনির এক অদ্ভুত ট্যাকটিক্যাল এক্সকিউজ বা অজুহাত তৈরি করছেন। সারা বিশ্বের সামনে তারা প্রমাণ করতে চাইছেন যে দেখুন, আমাদের নিজেদের সীমান্তই সুরক্ষিত নয়, আমাদের উত্তর পশ্চিম সীমান্তে আফগানিস্তানের সাথে যুদ্ধ চলছে, তাই আমরা অন্য কাউকে সামরিক সাহায্য করব কি করে? কিন্তু বন্ধুরা, এই ছোটোখাটো ট্যাকটিক্যাল গেইন করতে গিয়ে পাকিস্তান যে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক লস বা কৌশলগত ক্ষতি করছে, তা হয়তো রাওয়ালপিন্ডির জেনারেলরা বুঝতে পারছেন না। আফগানিস্তান এমন একটি দেশ যাদের সাথে আপনি কোনোদিন দীর্ঘমেয়াদী শত্রুতা করে শান্তিতে ঘুমাতে পারবেন না। আমেরিকার মতো সুপার পাওয়ার 20 বছর লড়াই করেও আফগানিস্তানকে নতি স্বীকার করাতে পারেনি, আর পাকিস্তান তো তাদের তুলনায় কিছুই নাই। পাকিস্তানের এই দ্বিমুখী নীতি বা ডুপ্লিকেশন পলিসি তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। একদিকে তারা সাহায্যের জন্য হাত পাতছে, অন্যদিকে সীমান্তের উপরে বোমা ফেলছে।
এর ফলে যে রিজিওনাল ইনস্টেবিলিটি বা আঞ্চলিক অস্থিরতা তৈরি হচ্ছে, তাতে পাকিস্তানের খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, যারা আগুনের সাথে খেলা করে তাদের ঘরই সবার আগে পুড়ে ছাই হয়। পাকিস্তান কি তবে সেই আগুনেই নিজেদের শেষ করে দিচ্ছে? এই সংঘাতের ফলে পাকিস্তানের উপর 3টে বড় প্রভাব পড়তে চলেছে। প্রথমত, এখন থেকে পাকিস্তান সেনাকে সারাক্ষণ সতর্ক থাকতে হবে, যা তাদের প্রতিরক্ষা বাজেট আরও বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, হাসপাতালের উপর হামলার পর কোনো দেশই প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করছে না, এমনকি তাদের পরম মিত্র চীনও এখন চুপ। এবং তৃতীয়ত, বা বলতে পারেন শেষ প্রভাব হলো, পাকিস্তানের সাধারণ মানুষ, বিশেষ করে যারা সীমান্ত এলাকায় থাকেন, তারা এখন সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ। বন্ধুরা, ইকোনমিক টাইমসের এই খবরটি দেখুন। যখন নিজের দেশের মানুষই সেনার কাজকে গাজা হামলার সাথে তুলনা করে, তখন বুঝতে হবে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি ভূ রাজনীতির ইতিহাসে একটি বড় মোড়। পাকিস্তান যাকে নিজের হাতে তৈরি করেছিল, আজ সেই তালিবানের সাথেই তাদের মরণপণ লড়াই শুরু হয়েছে। হাসপাতালের রোগীদের উপর হামলা চালিয়ে পাকিস্তান হয়তো ভাবছে তারা শক্তি প্রদর্শন করেছে, কিন্তু আসলে তারা নিজের পতনকে আরও ত্বরান্বিত করলো। আপনাদের কি মনে হয়, আফগানিস্তান কি পারবে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে, নাকি এই সংঘাত আরও বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ তথ্যই হলো শক্তি। আর আপনি যদি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকেন, তবে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী এপিসোডে। আমি আপনাদের সাথে ছিলাম সুশোভন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।